This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়রিকা। পদ্মাপাড়ে বিরাম নেই হিন্দু নিপীড়নের। পশ্চিমবঙ্গে এক বাক্সে জড়ো হচ্ছে হিন্দু ভোট। সম্প্রতি শুভেন্দুকে ইঙ্গিত করে মমতা ক্ষোভ প্রকাশ করেন, ওরা আমার নামটা পর্যন্ত বিকৃত করে দিয়েছে। বাংলাদেশে হিন্দু নিপীড়নের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে অবস্থান নিয়েছে তাতে জাতীয়তাবাদ এবং বিজেপির বিকল্প হিন্দুত্বের মিশেল আছে বলেই মনে করা হচ্ছে। এক ঝটকায় গা থেকে সংখ্যালঘু তোষণের তকমা তোলার চেষ্টা করছেন কি তৃণমূল সুপ্রিমো? বাংলাদেশের ছবি দেখিয়ে বাংলায় হিন্দু ভোট একজোট করায় জোরদার চেষ্টা চালাচ্ছে শুভেন্দুরা। এখন থেকেই সেই সম্ভাবনায় জল ঢালতে নেমেছে মমতা। গত কয়েকদিন ধরেই মমতা সম্পর্কে প্রতিক্রিয়া আরো তীব্র হয়েছে শুভেন্দুর। পুরীর মন্দিরই নয়, দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে, তারাপীঠ থেকে শুরু করে ভোলে বাবা পাড় লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, তারকেশ্বর, ওদিকে নকুলেশ্বর, ওদিকে মা কালী, ওদিকে কঙ্কালীতলা, ওদিকে তারাপীঠ, ওদিকে ফুল্লরা, ওদিকে লোকনাথ ঠাকুরের কচুয়ার ধাম, চাকলার ধাম, ওদিকে অনুকূল ঠাকুরের জন্য ওরা জায়গা চেয়েছিল, সেটাও আমি দিয়েছি। ওঙ্কারনাথ মিশনও জায়গা চেয়েছিল, আমরা দিয়েছি। এমনকি সনাতন ট্রাস্ট জিজ্ঞেস করুন, আমার কাছে জায়গা চেয়েছিল কোলাঘাটে, ওটাও দিয়েছি। পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? শ্রী চৈতন্যদেবের অপমান, পুরী ধামের অপমান। আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। উত্তপ্ত বাংলাদেশ তার আজ এসে পড়ছে রাজ্যে। একদিকে অনুপ্রবেশ ঘটছে, অন্যদিকে কিন্তু বঙ্গ রাজনীতিতেও বেশ কিছু বদল ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান স্পষ্ট করছেন, যখন বিরোধী দলনেতা তার অবস্থান স্পষ্ট করছেন। সব মিলিয়ে বঙ্গ রাজনীতির ছবিটা আজ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ঘিরে কিভাবে পরিবর্তিত হচ্ছে একটু বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি তাহলে উনি বলছেন যে আমার নামটা পর্যন্ত বিকৃত করে দিয়েছে। আবার যদি শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনি, তিনি তার মতো করে বিষয়টিকে বর্ণনা করার চেষ্টা করছে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার করছেন। সব মিলিয়ে বঙ্গ রাজনীতির শাসক শিবির এবং বিরোধী শিবির তারা কিভাবে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থানটাকে স্পষ্ট করছে? দেখো, রাজনীতিতে কোনো একদিনের একটা ঘটনা দেখে ট্রেন্ড বোঝা যায় না। পরপর ধারাবাহিকভাবে 2 দিন 3 দিন 4 দিন বা তারও বেশি সময় ধরে একটা প্রবণতা লক্ষ্য করতে হয়। এক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, যেই জন্যই আমরা কথা বলতে দাঁড়িয়েছি এখানে এবং খবরটা করছি, গত 7 দিন ধরে বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি তারও আগে থেকে ছিল, কিন্তু গত 7 দিন ধরে এটাকে ঘিরে এখানে একটা অদ্ভুত মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গেছে। যে মেরুকরণের রাজনীতি বাংলায় প্রথম এমন নয়, কিন্তু এখন তাতে কিছু কিছু ব্যতিক্রম ঘটছে। মানে লোকে যেমন সহজ কথায় বলে যে তৃণমূল মানেই মুসলিম সংখ্যালঘু, এখানকার মুসলিম ভোটের আধিক্য, আর তুলনায় হিন্দু ভোট মানে রেশিওতে সংখ্যালঘু মুসলিম ভোটের আধিক্য, আর বিজেপি মানেই হিন্দু যারা হিন্দুত্বপন্থী তাদের ভোট বেশি, এইরকম একটা বেশি বা রেশিও অনুযায়ী। প্রশ্নটা হচ্ছে এরম সরল বিচারে আর দেখা যাবে কি না, এটা নিয়েই এই তরজা বা এই প্রশ্ন। এখন বাংলাদেশ যখন থেকে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা হিন্দু, মেজরিটি যারা সংখ্যালঘু তারা যখন সেখানে নিপীড়িত হতে শুরু হয়েছে তখন থেকেই এখানে শুভেন্দু অধিকারীরা একেবারে গলার শির ফুরিয়ে 26-এর যে ন্যারেটিভ সেটা তৈরি করতে নেমেছেন। ভেবে দেখো, শুভেন্দু অধিকারী এই পর্বের মধ্যেই বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার 3000 করলেও আর কাজে আসবে না। তার কারণ তিনি বলতে চাইছেন বাংলাদেশের রেশে এখানে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের কনসলিডেশন 2026-এ তাদের সপক্ষে কাজ করবে। ঠিক এই রকম একটা অবস্থায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলো মন্তব্য বিশ্লেষকরা মনে করছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটা বার্তাও বটে।
যেমন একটা মন্তব্য, যে মন্তব্যটা তিনি রিজভি, দেখো বিজেপির কোনো ন্যাশনাল লিডারের সঙ্গে, এমনকি শুভেন্দুদের সঙ্গেও রিজভি অর্থাৎ বিএনপি নেতা, তাদের কিন্তু এতটা ডিরেক্ট তরজা হয়নি। হচ্ছে তরজা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রিজভি বিএনপি নেতা তিনি বললেন, রুহুল রিজভি, যে এতদিন জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় অসাম্প্রদায়িক, এখন দেখছি মনে মনে উনি। তুমি একটু সঙ্গে থাকো, তোমার এই প্রসঙ্গে ফিরবো, কিন্তু তার আগে রুহুল রিজভি কি বলেছিলেন একবার শুনুন। ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের গলার সাথে তাদের সাথে সুর মেলালেন। আমরা আরো একবার চলে যাব নিউজ রুমে, সেখান থেকে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়। রাজা, তুমি যে কথা বলছিলে যে একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতার সরাসরি যে টাগ অফ ওয়ার চলছে, অবশ্যই, এবং মন্তব্যটা দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে এই মন্তব্যটা রাজনৈতিক মহলে এই মন্তব্যটা ঘোরাফেরা করছে এবং একটা চর্চা চলছে যে আখেরে রিজভি সাহেবের এই মন্তব্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বঙ্গ রাজনীতিতে সাপে বর হবে? তিনি তোপ দাগছেন, কিন্তু কোথাও কি এটা এখানকার হিন্দু মনে দাগ কাটবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময়তেই এখানকার সংখ্যালঘু মুসলিম তোষণ করেন তিনি, এই অভিযোগে বিজেপি বর্ণনা করে, বিশেষ করে রাজ্য বিজেপি। এবার এই ট্যাগটা কি তৃণমূল নেত্রী তার গা থেকে বা তার দলের গা থেকে তুলতে রিজভিদের এই মন্তব্য তাকে কি সাহায্য করবে? এটা কি এক ধরনের শংসাপত্র? এটা একটা প্রশ্ন। আরেকবার দেখো, যখন রিজভির সঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বলছেন আমরাও এখানে আমলকি চুষবো না, রিজভি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে তার এই মন্তব্য তুলে দিয়েছেন বিধানসভার ভেতরে। তিনি দাঁড়িয়ে বলছেন আমরা ললিপপ হাতে বসে নেই, আমরা ললিপপ খাবো না বসে বসে। এই যে মন্তব্য, কোথাও এটা ন্যাশনালিস্টিক ব্যাপার, জাতীয়তাবাদের এটা কিন্তু চূড়ান্ত একটা এক্সিবিশন অফ ন্যাশনাল জাতীয়তাবাদ এক ধরনের। তার সঙ্গে তারপরেই এলো দীঘা পর্ব। এরকম একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন দীঘা গিয়ে তিনি পরপর হিন্দু তীর্থ সংস্কারের খুব লম্বা একটা ফর্দ দিলেন বা ফিরিস্তি দিলেন যে তার জমানায় হিন্দু তীর্থ কীভাবে সংস্কার করা হয়েছে। তার পাশে রাধারমন দাসকে দেখে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ক্ষোভই প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন যে যখন উনি পুরীর সঙ্গে জগন্নাথ ধামের সঙ্গে দীঘার এই যে নির্মীয়মান মন্দির তার প্রায় একটা তুলনা টেনে বসছেন, তখন কেন রাধারমন দাস তার প্রতিবাদ করছেন না? কোন রাধারমন দাস? যে রাধারমন দাস প্রত্যেক দিন বাংলাদেশে ইসকনের সন্ন্যাসীদের উপর ভক্তদের উপর অত্যাচার নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের উদ্বোধন হবে, দীঘার মন্দিরে। আমরা এই প্রসঙ্গে আবার ফিরছি রাজা, আমরা এই প্রসঙ্গে আবার ফিরছি। কিছুদিন আগেই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেছিলেন যদি কেউ ভাবেন যে এই রাজ্য দখলের চেষ্টা করবে তাহলে আমরা বসে ললিপপ খাবো না। পাল্টা বলেছিলেন শুভেন্দু অধিকারী। ব্যাক টু ব্যাক দুটো বাইট রইল আপনাদের জন্য। যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইস্কন কলকাতার একজন কার্যকর্তা। শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি, আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই। বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে অগ্নিগর্ভ বাংলাদেশ, তাদের সাম্প্রতিক অতীতের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে যেভাবে পর পর মমতা বন্দ্যোপাধ্যায়
বক্তব্য রেখেছেন সেখানে একাধিক বিষয় উঠে এসেছে, আপনারাও সেটা নোটিস করেছেন এবং আপনাদের দলের তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো নির্দিষ্ট বিষয়কে নিজের গা থেকে কি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, অথবা তৃণমূলের সঙ্গে সেটে যাওয়া কোনো একটা তকমাকে তিনি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন? দেখুন, বিষয় হচ্ছে রং বদল করাতে গিরগিটির চেয়েও দ্রুত হচ্ছে মমতা ব্যানার্জি। এতদিন 30% মুসলিম ভোটকে পুরোপুরি ভোট ব্যাংক বানিয়ে তিনি নমাজ পড়া, হিজাব পড়া, বোরখা পড়া, রোজা রাখা যা ছিল সব করেছেন, পুজো পালিও বন্ধ করে দিয়েছেন। তো এখন দেখছে বাংলাদেশকে কেন্দ্র করে যেভাবে একটা হিন্দু আবেগ চারিদিকে বয়ে যাচ্ছে, তাতে 50% হিন্দু যদি একদিকে চলে যায়, 30% মুসলমান ভোটের রক্ষা কবচ ভেঙে চুরমাচুর হয়ে যাবে। সেই কারণে আবহাওয়া বুঝতে পেরে উনি জগন্নাথ মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে লালিপপ খাওয়ানো থেকে শুরু করে সব রকম আস্তে আস্তে করতে শুরু করেছেন। আর যথারীতি যেই উনি লালিপপ খাওয়াচ্ছেন, সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে গালিগালাজ এসে যাচ্ছে। বাংলাদেশে বিএনপি নেতারা বলছেন যে মমতা ব্যানার্জি আসলে তলায় তলায় হিন্দু, কিন্তু উনি জানেন যে মুসলিম ভোটে কোনো ভাঙন ধরবে না, মুসলিম ভোট ওনার অটুট থাকবে। আর যদি একটা বড় পার্সেন্টেজ হিন্দু ভোটকে সঙ্গে নিতে পারে তাহলে কেল্লা পথে। অতএব সেই কারণে মুখোশ পরিবর্তন করেছেন। এখন বোরখার বদলে এখন সন্ন্যাসী সাজার শখ হয়েছে, এখন জগন্নাথ দেবের মুখোশ আটার চেষ্টা করছে। ধন্যবাদ রাহুল বাবু। কথা বলছিলাম রাহুল সিনহার সঙ্গে। আমরা আরেকবার খুব সংক্ষেপে রাজা চট্টোপাধ্যায়ের কাছে চলে যাব। একটা বিষয় জানতে চাইবো, তুমি যে বর্তমান পরিস্থিতির কথা বললে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজির কথা বললে, সেই স্ট্র্যাটেজি যদি বিরোধী দল ইতিমধ্যেই বুঝে গিয়ে থাকে, তাহলে আগামী দিনে তাদের স্ট্র্যাটেজি কি হবে? সেটাই তো, এটা তো কোনো বিজেপি নেতার পক্ষে উত্তর দেওয়া আরো সহজতর হবে সম্ভবত। রাহুল সিনহাকে প্রশ্ন করার আগেই তিনি কিন্তু বলেই ফেললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি যে এই স্ট্র্যাটেজিটা ধরে ফেলেছে এটা বুঝতে বাকি নেই। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট যে তার মুসলিম ভোট এ রাজ্যে ইনট্যাক্ট থাকবে, তারপরে তিনি হিন্দু ভোট টানার চেষ্টা করছেন। এটা তো আমরা প্রশ্ন করার আগে রাহুল সিনহা বলে দিলেন। সুতরাং এই যে তরজাটা চলছে বা যে আলোচনাটা চলছে এটা সার্থক করে দিলেন রাহুল সিনহা এক্ষুনি। তিনি আমাদের সঙ্গে সরাসরি যখন তুমি প্রশ্ন করলে তিনি যা বললেন, প্রশ্নটা হচ্ছে এখন বিজেপিকে নতুন করে ভাবতে হবে যে এই রাজনীতিটাকে কাউন্টার করা হবে কিভাবে। তুমি দেখো অদ্ভুতভাবে বাম কংগ্রেস আবার এই যে বলা হয় বাইনারি, সেই বাইনারি আবার এত চড়া সুরের হিন্দুত্ব এবং জাতীয়তাবাদ সামনে এসে গেছে যে বাম কংগ্রেসের এখন চুপ করে ফেন্সিংয়ের বাইরে বসে থাকা ছাড়া, একটি দুটি মন্তব্য করা ছাড়া অন্তত এই বঙ্গে কোনো উপায় নেই। আবার সেই বাইনারি এখন চড়া সুরে এনে দিল কে? সেই বাংলাদেশ। ঠিক কথা। আপাতত তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। সমুদ্র কন্যার জায়গায় সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন, তারা একটা মন্দিরে পুজো দিতেও চান। তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো, হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন। আর সমুদ্র তীরে মানুষ যখন যায় সবসময় মনে করে একটা পুজোর স্থান হলে ভালো হয়, একটু পুজো দিয়ে আসি। দুটো কাজই হবে, বেড়ানোও হবে, সমুদ্র দেখাও হবে, হ্রদ দেখা, কলা বেচা দুটোই হবে। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন, আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম, উড়িষ্যা, বিহারে আমরা ব্যবস্থা করে দেব।